আমরা আজকে পড়াশোনায় চলে যাব। আজকে আমরা অ্যাডজেক্টিভ থেকে পড়া শুরু করব। সো আমরা খাতা নিয়ে হেডলাইন দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন একটা সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে, এটা আমরা দেখেছিলাম, কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু এতগুলো জায়গায় বসে না। একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বসার জায়গা মাত্র দুইটা। তাহলে অ্যাডজেক্টিভ বসার জায়গা কয়টা? মাত্র দুইটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটি জায়গার কথা চিন্তা করি। নাম্বার 1, অ্যাডজেক্টিভ বসতে পারে কোনো একটি নাউনের পূর্বে, অর্থাৎ একটি নাউন পাবো তার আগে, জাস্ট আগের ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ হতে পারে। এবং দ্বিতীয়টি হলো লিংকিং ভার্ব নামের কতিপয় ভার্ব আছে, কিছু ভার্ব আছে যাদেরকে আমরা লিংকিং ভার্ব নামে জানি। এই সমস্ত ভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ বসে। তবে লিংকিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তখন অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এমনটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাডজেক্টিভ বসার জায়গা হলো দুইটা, একটা হলো নাউনের ঠিক আগে, আর একটা হলো লিংকিং ভার্ব নামের কিছু ভার্ব। আমি একটু পরে এই সম্পর্কে বিস্তারিত বলবো। সো লিংকিং ভার্ব নামের কিছু ভার্ব আমরা পাই, এই সমস্ত ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আবার এই সমস্ত ভার্বের পরে যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে লাস্টের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়, তার আগের ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব হয়। নাউন যখন অ্যাডজেক্টিভের আগে বসে, কোনো নাউন যদি অ্যাডজেক্টিভের আগে বসে, তখন আমরা সেই অ্যাডজেক্টিভটার একটা নাম দেই। সেই নামটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ কোন একটা অ্যাডজেক্টিভ বসলো কোথায়? অ্যাডজেক্টিভ বসলো হচ্ছে নাউনের আগে, তখন সেই অ্যাডজেক্টিভের নাম হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন আসে এইভাবে যে নিচের কোন সেন্টেন্সে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে। সো তোমাকে অবশ্যই জানতে হবে যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো ওই অ্যাডজেক্টিভ যেটা নাউনের আগে বসে আছে। আবার যখন লিংকিং ভার্ব নামের এরকম কতিপয় ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তখন আমরা বলি যে এই অ্যাডজেক্টিভটা হলো একটি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। সুতরাং তোমার অ্যাডজেক্টিভ যখন বসবে লিংকিং ভার্ব নামের কতিপয় ভার্বের পরে, তখন আমরা বলবো সেটা হবে হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যখন অ্যাডজেক্টিভ বসবে কোনো নাউনের পূর্বে, তখন সেটার নাম হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের জায়গা একটা সেন্টেন্সে কয়টা? অ্যাডজেক্টিভের জায়গা একটা সেন্টেন্সে মাত্র দুইটা। একটা হলো নাউনের আগে, সেটার নাম হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে তার নাম হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ লিংকিং ভার্ব নামের কতিপয় ভার্বের পরে বসে, ওই সমস্ত অ্যাডজেক্টিভকে আমরা বলি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আমি আরো একবার স্মরণ করিয়ে দিই, তোমরা যারা আমার সাথে ক্লাস করছো হয়তো অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে পারো। ইংরেজি গ্রামারের রুলগুলো কিন্তু সায়েন্সের রুলের মতো না। অর্থাৎ আমি এখন যেমন বললাম যে লিংকিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, লিংকিং ভার্বের পরে দুটো ওয়ার্ড হলে লাস্টের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তার আগের ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়। তুমি যদি এটাকে একেবারে অখণ্ডনীয় রুল মনে করো তাহলে সমস্যা। তার কারণ এই লিংকিং ভার্ব টপিকের নিজস্ব কিছু রুল আছে, এবং সেই রুল অনুযায়ী অ্যাডজেক্টিভ বা এই যে কথাটা লিখেছি, একটি ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ, দুইটি ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ডটা অ্যাডভার্ব, এরকম যে কথা লিখেছি এরও কিন্তু ব্যতিক্রম অনেকগুলো বিষয় আছে। সুতরাং যখন তুমি লিংকিং ভার্ব নিয়ে ডিল করবে, তখন লিংকিং ভার্বের নিজস্ব যে রুলগুলো আছে সেই রুলগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আমরা যখন অ্যাডজেক্টিভ করব বা অ্যাডভার্ব করব বিস্তারিত, তখন লিংকিং ভার্বের এই রুলগুলো বিস্তারিত শিখব। আজকে শুধুমাত্র আজকের ক্লাসটিতে শুধুমাত্র আমরা হচ্ছে এই একটা কথাই শুনছি যে একটা ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ হয়, দুইটা ওয়ার্ড হলে লাস্টেরটা অ্যাডজেক্টিভ হয়, তার আগের ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়। কিন্তু এছাড়াও রুল আছে, মনে রাখতে হবে। সেই কারণে আমরা কখনোই এইভাবে একের অন্ধ হয়ে যাব না যে আসলে এই ওয়ার্ডটা লিংকিং ভার্ব, তাহলে পরের ওয়ার্ডটা অবশ্যই অ্যাডজেক্টিভ। সো আমার মনে হয় এই কথাটুকু তোমরা বুঝতে পেরেছো। একটু আমাকে চ্যাট অংশে জানাও যে এই কথাটুকু বুঝতে পেরেছো কিনা। জাস্ট অ্যাডজেক্টিভ দুটি জায়গায় বসে, একটা হলো নাউনের আগে অ্যাডজেক্টিভ, আর একটা হলো লিংকিং ভার্ব নামের কতিপয় ভার্বের পরে অ্যাডজেক্টিভ। সো যেটা নাউনের আগে ওর নাম হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেটা লিংকিং ভার্বের পরে তার নাম হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যদি কোনো অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে ওটাকে অ্যাট্রিবিউটিভ বলবো, যদি কোনো অ্যাডজেক্টিভ নাউনের আগে না বসে ওটাকেই কিন্তু আলটিমেটলি প্রেডিকেটিভ বলবো। খুব সহজে লিংকিং ভার্ব না জেনেও কিন্তু এর উত্তরটা করা যাবে। ওকে, দ্রুত হ্যাঁ হ্যাঁ সবাই একটু বলতে হবে ভাইয়া বুঝতে পারছো এই কথাটুকু, কারণ আমি লিংকিং ভার্ব নিয়ে কথাবার্তায় যাব। লিংকিং ভার্বটা না চিনলে আসলে অ্যাডজেক্টিভ চেনার ক্ষেত্রে আমাদের কিছুটা গ্যাপ থেকে যাচ্ছে। সেজন্য লিংকিং ভার্ব সম্পর্কে অল্প একটু কথা শিখবো, খুব একটা বেশি না। সো আমার মনে হয় জিদান তোকে বুঝতে পারছো, জি ভাইয়া বুঝতে পেরেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমি লিংকিং ভার্ব নিয়ে কথাবার্তা বলি যে লিংকিং ভার্ব কোনগুলো সেগুলো নিয়ে।
তো দেখো লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যে ভার্বগুলো সেই ভার্বের আগে যে থাকে, তাহলে ভার্বের আগে কে থাকে? সাবজেক্ট, এবং ভার্বের পরে কে থাকে? সে হলো অবজেক্ট। না ভাই, লিঙ্কিং ভার্বের পরে অবজেক্ট থাকে না, লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে সেটা হলো কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্ট। সো আমরা বলবো এমন কিছু ভার্ব আছে যে ভার্ব তার আগের সাবজেক্ট এবং তার পরের কমপ্লিমেন্টের মধ্যে একটা সম্পর্ক করে দেয়। কেমন সম্পর্ক? বলে দেয় যে সাবজেক্ট যে ব্যক্তি, কমপ্লিমেন্ট অংশে যা বলা হলো সে আসলে ওই একই ব্যক্তি, ওই একই ব্যক্তি, একই ব্যক্তি। এরকম যে ভার্বগুলো থাকে সেই ভার্বগুলোকে আমরা বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমি আবারও বলছি, ভার্বের আগের জায়গাটা কার? সাবজেক্টের। ভার্বের পরের জায়গাটা কার? কমপ্লিমেন্টের। এখানে অবজেক্ট বলছি না, তার কারণ লিঙ্কিং ভার্বের পরে আসলে অবজেক্ট বসে না। তাহলে এই যে কমপ্লিমেন্টে যে কথাটা বলা হবে সেই কথাটা আবার ভার্বের আগের এই অংশে যে কথাটা থাকবে, দ্যাট ইজ সাবজেক্ট, এই ব্যক্তি বা এই বস্তু, সে এবং এ আসলে একই ব্যক্তি। অর্থাৎ এখানে যার কথা বলা হচ্ছে সাবজেক্টের জায়গায়, এখানে যার কথা বলা হচ্ছে কমপ্লিমেন্টের জায়গায়, দুইজন আসলে একই ব্যক্তির কথা। যেমন আমি যদি নরমালি বলি হি ইজ অনেস্ট, আমরা বুঝতে পারছি যে এখানে এই ভার্বটা মাঝখানে, এইখানে হলো সাবজেক্ট এবং এটা হলো কমপ্লিমেন্ট, এবং বাক্যটির অর্থ হলো সে সৎ। লক্ষ্য করে ভালো করে, হি যে ব্যক্তি আসলে অনেস্ট কিন্তু ওই একই ব্যক্তি। যে সকল ভার্ব এইভাবে তার আগের অংশের সাথে তার পরের অংশের একটি সম্পর্ক বা সংযোগ করে দিতে পারে, ওই সকল ভার্বকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। আশা করি আমার কথাটা বুঝতে কোনো সমস্যা থাকার কথা না। এখন আমি যদি তোমাকে বলি হি became a teacher, তাহলে became শব্দটা কি? লক্ষ্য করি এখানে became শব্দের পরে আছে হলো আর্টিকেল এবং নাউন, সমস্যা নেই, এবং এখানে আছে হলো হি। আসলে became ভার্বটা কিন্তু বলে দিচ্ছে হি যে ব্যক্তি, এ টিচার কিন্তু ওই একই ব্যক্তি। যে সকল ভার্ব এই রকমের কাজ করতে পারে আমরা ওই সকল ভার্বকে বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। আশা করি কথাটা বুঝতে পেরেছো। এবং এক্সাম্পল দেখার সময় একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বসেছিল অনেস্ট, কিন্তু এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বসে নাই, বরং এখানে আর্টিকেল প্লাস নাউন, আমরা যেটাকে বলি হচ্ছে নাউন ফ্রেজ। সুতরাং আমি আগেই বলেছিলাম যে লিঙ্কিং ভার্বের কিছু রুল আছে, কিছু রুল অনুযায়ী লিঙ্কিং ভার্বের পরে অন্য অনেক কিছু হতে পারে। সেই জন্য আপাতত লিঙ্কিং ভার্বের এই বিস্তারিত বিষয় যেহেতু আমি যাচ্ছি না, সো সেই কারণে শুধু মাথায় রাখো যে লিঙ্কিং ভার্বের পরে কিন্তু আরো কিছু হতে পারে। আজকে যা পড়ছি সেটা ছাড়াও আরো কিছু হতে পারে। সো যখন লিঙ্কিং ভার্বটি বিস্তারিত শিখবো তখন এই বিষয়টি আশা করি তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সো এখন চলে আসি তাহলে লিঙ্কিং ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। যে লিঙ্কিং ভার্ব হলো এমন কিছু ভার্ব যে ভার্ব মাঝখানে থাকে, তার আগের অংশটা হলো সাবজেক্ট, তার পরের অংশটা হলো কমপ্লিমেন্ট, এবং এই দুইটা অংশের ভিতরে একটা সম্পর্ক করে দেয়। কেমন সম্পর্ক? সম্পর্কটা হলো সাবজেক্ট যে ব্যক্তি বা যে বস্তু বা যার সম্পর্কে বলা হচ্ছে সাবজেক্ট যে, আসলে কমপ্লিমেন্ট অংশটা তারই সম্পর্কে কোনো কথা বলা থাকবে। সো যখন সেম হবে তখন আমি বলবো যে এই মাঝখানের ভার্বটি হলো লিঙ্কিং ভার্ব। সো আশা করি লিঙ্কিং ভার্বের বেসিক কথাটুকু শুনতে পেরেছো বা বুঝতে পেরেছো। আমরা কিন্তু এটা নিয়ে বিস্তারিত করব অ্যাডজেক্টিভের ক্লাসে, সো তখন হয়তো বা আরো ক্লিয়ার হবে। আপাতত আমাদের যতটুকু প্রয়োজন সেই কথাটুকু বলছি অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার বিষয়টা বোঝার খাতিরে। আচ্ছা, এখন চলে আসি তাহলে লিঙ্কিং ভার্বগুলো যদি আমি চিনে ফেলি এবং এই বৈশিষ্ট্য যদি আমি দেখি, তখন কিন্তু আমি ঘোষণা করে ফেলবো এদের পরে অ্যাডজেক্টিভ থাকে নরমালি, অথবা দুটি ওয়ার্ড থাকলে লাস্টের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, তার আগের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব হয়, এভাবে। সো আমরা লিঙ্কিং ভার্বগুলো মনে রাখতে চাই, কিভাবে মনে রাখবো সেটা একটু বলি। লিঙ্কিং ভার্বগুলো মনে রাখার জন্য তোমরা একটু শর্টকাট খাতায় লিখবে বিএসএফ এর লোকেরা, বিএসএফ এর লোকেরা টাকটু ঘোড়ায় চড়ে, বিএসএফ এর লোকেরা টাকটু ঘোড়ায় চড়ে, টাকটু ঘোড়ায় চড়ে গেট দিয়ে যাওয়া আসা করে, গেট দিয়ে যাওয়া আসা করে। ওকে, আমরা এই একটা লাইন দিয়ে সবগুলো লিঙ্কিং ভার্ব মনে রাখতে পারবো। তাহলে লিঙ্কিং ভার্বের পরে আমরা ধরে নিচ্ছি একটাই রুল আমরা শিখছি যেহেতু এখন, তাহলে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড হলে সেটা অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে।
আর লিঙ্কিং ভার্বের পরে যদি দুটি ওয়ার্ড হয় লাস্টের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ আর তার আগের ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে। আপাতত একটা রুল শিখলে আমাদের অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার কাজটি হয়ে যাবে। বাট লিঙ্কিং ভার্ব নিয়েও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে, তখন আমাকে লিঙ্কিং ভার্বের বিস্তারিত রুলগুলো জানতে হবে। সো এখন চলে আসি এটার পূর্ণ রূপ কি। বিতে হলো বি মানে বি ভার্ব এবং বিকাম। বিতে হলো বি ভার্ব এবং বিকাম। বি ভার্ব মানে বুঝতেই পারছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দুইটা। এসতে হলো সিম। সিম কিন্তু ভাইয়া মনে হওয়া, এটা আমার মোবাইলের সিম না, সিম মানে মনে হওয়া। সিম, সাউন্ড, স্মেল এবং স্টে। তাহলে এসতে হলো চারটা ওয়ার্ড, সিম, সাউন্ড, স্মেল এবং স্টে। এসতে হলো ফিল এবং ফাইন্ড। এতে হলো অ্যাপিয়ার। লোতে হলো লুক। কেতে হলো কিপ। রাতে হলো রিমেইন। টা হচ্ছে টি এটা সাথে এস টি ই টেস্ট। এবং টুতে হলো টি ইউ টু সাথে আর এন টার্ন। ঘোতে হলো গ্রো। এরপরে গেট। গেটটা আমরা বানান করে লিখবো এইভাবে জি ই টি গেট। যাওয়া ইংরেজি হলো গো এবং আসা ইংরেজি হলো কাম। ও রিমেইনের সাথে এখানে আরো একটা আছে রিজেম্বল, আর ই এস ই এম বি এল, রিজেম্বল। তো আমার মনে হয় লিখে ফেলেছো, আমি একটু বলি। বিতে হলো বি এবং বিকাম। বি মানে হলো বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং বিকাম। এসতে হলো সিম, তারপরে সাউন্ড, তারপরে স্মেল এবং তারপরে হলো স্টে। এফতে হলো ফিল এবং ফাইন্ড। এতে হলো অ্যাপিয়ার। লোতে হলো লুক। কেতে হলো কিপ। রাতে হলো রিমেইন এবং রিজেম্বল। টা টি এটা এস টি টেস্ট। টু তাহলে টি ইউ টু আর এন টার্ন। তারপরে গোতে হলো গ্রো এবং তারপরে গেট, এটাকে বানান করেছে জি ই টি গেট। যাওয়া হলো গো, আসা হলো কাম। তাহলে এইগুলো হলো লিংকিং ভার্ব। এখন এই সমস্ত ভার্বের পরের একটা ওয়ার্ড যদি আন্ডারলাইন করে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তখন আমি দেখব যে এই ওয়ার্ডটা তার আগের ওয়ার্ডের সাথে একই ব্যক্তির কথা বলছে কিনা। যদি বলে ফেলে আমি পরের ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বলবো। দুইটা ওয়ার্ড থাকলে লাস্টেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটাকে অ্যাডভার্ব বলবো। এইগুলো হচ্ছে আমাদের লিংকিং ভার্ব। সো এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ওয়ার্ড আন্ডারলাইন করা থাকে তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে এরা লিংকিং ভার্ব হিসেবে বসলো কিনা দেখবে। কিভাবে দেখবে? একটু আগে বলেছি লিংকিং ভার্বের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার আগের অংশ পরের অংশ একই ব্যক্তির কথা বলছে কিনা। ইয়েস বলছে, তাহলে পরের অংশটিকে আমরা অ্যাডজেক্টিভ বলে ঘোষণা করে ফেলবো আপাতত এই জায়গায়। মনে করো আমি আরেকটা বাক্য লিখেছিলাম হি ইজ এ টিচার। তুমি কি মনে করো এ টিচারের নিচে আন্ডারলাইন করে তোমাকে প্রশ্ন করবে এটা কি? ভাই করবে না, প্রশ্ন করবে অ্যাডজেক্টিভ থেকে। সেই কারণে আইডেন্টিফিকেশনের অংশে লিংকিং ভার্বের বিস্তারিত রুলগুলো কিন্তু আমরা শিখছি না। শিখবো কখন? শিখবো হচ্ছে অ্যাডজেক্টিভ টপিকটা পড়বো যখন, ঠিক ওই সময়টায়। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো যে এরা হলো লিংকিং ভার্ব। এখন লিংকিং ভার্বের কিন্তু আরো রুল আছে, আমি বারবার বলছি। তুমি অন্ধের মতন এটা ধরে নিও না যে লিংকিং ভার্বের পরে অ্যাডজেক্টিভই পাওয়া যাবে। দুইটা ওয়ার্ড হলে লাস্টের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, আগের ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে। একেবারে অন্ধের মতন এইটি এভাবে ধরে নিও না, বিকজ লিংকিং ভার্ব সম্পর্কে আরো অনেক কিছু শেখা আমাদের বাকি আছে। সো লিংকিং ভার্ব শিখে ফেললে আমরা মোটামুটি তখন অ্যাডজেক্টিভ এবং কি বলে এটাকে নাউন বা নাউন ফ্রেজ আইডেন্টিফাই করার বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবো। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি, তাহলে অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে কয়টা জায়গায় বসে বলো তো? অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে কয়টা জায়গায় বসে? মাত্র দুইটা জায়গায়। নাম্বার 1 যেটা, সেটা কি? নাউনের আগে। এই অ্যাডজেক্টিভকে আমরা কি নামে ডাকি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাম্বার 2 কোথায় বসে? লিংকিং ভার্ব নামের কতিপয় ভার্বের পরে। এবং এই অ্যাডজেক্টিভটাকে আমরা কি নামে ডাকি? অ্যাট্রিবিউটিভ না, এটাকে আমরা ডাকি প্রেডিকেটিভ নামে। অর্থাৎ নাউনের আগে তার নাম অ্যাট্রিবিউটিভ, লিংকিং ভার্বের পরে তার নাম প্রেডিকেটিভ। মনে রাখা সহজ আছে কিন্তু। আগে তাহলে এ দিয়ে অ্যাট্রিবিউটিভ, পরে লিংকিং ভার্বের পরে তাই নামটা হলো পি দিয়ে প্রেডিকেটিভ। আশা করি এটা ভুলে যাওয়ার কোনো কারণ নেই। সো এইটা শিখতে যে লিংকিং ভার্ব সম্পর্কে আমরা কিন্তু হালকা একটা ধারণা নিয়ে আসলাম যে লিংকিং ভার্ব নামের ভার্ব কোনগুলো এবং এটা আসলে কিভাবে লিংক করে। আমি আরো একবার স্মরণ করিয়ে দেই, লিংকিং ভার্বগুলো লিংক করে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের পরে যে অংশটা এই অংশের, এবং বলে দেয় যে সাবজেক্টের সম্পর্কে মূলত এই ভার্বের পরের অংশটার কথা বলা হয়েছে। যখন আমি বলি হি ইজ অনেস্ট, আসলে হি যে ব্যক্তি, অনেস্ট কিন্তু একই ব্যক্তি। যখন বলি হি ইজ এ বয়,
হি যে ব্যক্তি, এ বয় কিন্তু ওই একই ব্যক্তি। এইভাবে লিঙ্ক করে যারা, আমরা তাদেরকেই বলি কিন্তু লিঙ্কিং ভার্ব। বিস্তারিত আসবে অ্যাডজেক্টিভের ক্লাসে। আমরা এবার চলে যাব অ্যাডভার্বে। সুতরাং খাতা নিব, হেডলাইন দিব অ্যাডভার্ব। আসলে ঘটনা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের সিলেবাসটা কিন্তু অনেক বড়। সো সেই ক্ষেত্রে আমরা যদি আসলে স্পিডটা একেবারে ধীরে সুস্থে যাওয়া শুরু করি তাহলে ভাই বিপদ হয়ে যাবে। পরীক্ষা এসে গেলে তখন কিন্তু লাফানো শুরু করতে, ভাই ভাই শেষ হয়ে গেল, তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না। তো আমরা অ্যাডভার্বের ক্ষেত্রে চলে যাই। অ্যাডভার্বের ক্ষেত্রে বিষয়টা হলো একটু ঝামেলা। কেন ঝামেলা? তার কারণ অ্যাডভার্ব একটা সেন্টেন্সে কোথায় বসে এই জায়গাটি একেবারে ফিক্সড করার কোনো সুযোগ নেই। আমি আবারও বলছি, নাউন যেভাবে আমরা ফিক্স করেছিলাম যে এখানে নাউন বসে, একটু আগে অ্যাডজেক্টিভকে যেভাবে ফিক্স করলাম যে এখানে অ্যাডজেক্টিভ বসে, ঠিক একইভাবে আমরা যদি বলি অ্যাডভার্ব এখানে বসে, ভাই হবে না। তার কারণ পার্টস অফ স্পিচ গুলোর ভিতরে অ্যাডভার্বই হলো একমাত্র পার্টস অফ স্পিচ যেটা সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসার ক্ষমতা রাখে। অর্থাৎ এটা যেমন বাক্যের একেবারে শুরুতে মানে সাবজেক্টেরও আগে বসতে পারে, আবার এটা সাবজেক্টের পরে কিন্তু মেইন ভার্বের আগে মাঝখানটায় বসতে পারে, এটা আবার মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুটার মাঝখানে বসতে পারে, এটা আবার মেইন ভার্বের ঠিক পরে বসতে পারে, এটা আবার বাক্যের একেবারে শেষে তার মানে অবজেক্টেরও পরে যেয়ে বসতে পারে। অর্থাৎ একটি সেন্টেন্সের সকল জায়গাতেই কিন্তু অ্যাডভার্ব থাকতে পারে। তাই অ্যাডভার্বকে আমরা কখনোই কোনোভাবে অবস্থান দিয়ে ফাইন্ড আউট করতে পারবো না। তাহলে প্রশ্ন হলো, একটা সেন্টেন্সের এটা যে অ্যাডভার্ব বা এই ওয়ার্ডটা যে অ্যাডভার্ব বুঝবো কিভাবে? বোঝার রাস্তাটা কি? ইয়েস, বোঝার কিন্তু একটা রাস্তা আছে, সেটা হলো অ্যাডভার্ব কাকে মডিফাই করে। মনে রাখতে হবে অ্যাডভার্ব প্রধানত ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব প্রধানত কাকে মডিফাই করে? অ্যাডভার্ব প্রধানত ভার্বকে মডিফাই করে। একইভাবে অ্যাডভার্ব কিন্তু আরো একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে অথবা অ্যাডভার্বকেও মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব প্রধানত মডিফাই করে ভার্বকে, তবে এর পাশাপাশি সে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকেও মডিফাই করে। মডিফাই করে মানে বিশেষিত করে। ভার্বকে বিশেষিত করে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে বিশেষিত করে, অর্থাৎ তার অবস্থান, তার সময়, তার কাল, তার পরিমাণ, এইগুলো আসলে বলে দেয় যে ওয়ার্ডটা, সেটা হলো অ্যাডভার্ব। সো এখন এর বাইরেও আরো অনেক কিছু আছে, বিস্তারিত আসলে অ্যাডভার্বের ক্লাসে আমরা শিখব, তবে আমাদের মূলত এই তিনটা বিষয়কে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। তাই আমি যদি কোনো একটা ভার্বকে প্রশ্ন করি এভাবে, কেন অথবা কোথায় অথবা কখন অথবা কিভাবে, আমি যদি কোনো একটি ভার্বকে প্রশ্ন করি এই চারটি জিনিস দিয়ে, কেন, কোথায়, কখন, কিভাবে, এই চারটি জিনিস দিয়ে প্রশ্ন করার পরে উত্তর যেটা হবে সেটা অ্যাডভার্ব। বাক্যে কোথায় বসে আছে এটা ফ্যাক্টর না, বরং ফ্যাক্টরটা হলো আমি এই চারটার যে কোনো একটাকে দিয়ে প্রশ্ন করলাম, উত্তর হিসেবে আমি যে ওয়ার্ডটা পেলাম অথবা উত্তর হিসেবে আমি যতটুকু পেলাম এইটুকুকে আমি বলবো হচ্ছে অ্যাডভার্ব। যদি একটা ওয়ার্ড হয় তাহলে অ্যাডভার্ব, যদি একের বেশি ওয়ার্ড হয় তখন আমি বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি আরো একবার বলি, যেহেতু অ্যাডভার্বকে অবস্থানের উপরে ভিত্তি করে আমি ফিক্স করতে পারছি না, যেহেতু একটা অ্যাডভার্ব বাক্যের অমুক জায়গায় বসে এটা বলতে পারছি না, তাহলে আমরা কি করছি? আমরা আসলে বের করছি অ্যাডভার্ব কোন কাজটা করে সেটা দিয়ে। অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে, এই তিনটাকে মেইনলি করে। তবে ব্যতিক্রম হিসেবে অ্যাডভার্ব কখনো কখনো প্রিপজিশন এবং কনজাংশনকেও মডিফাই করে। অ্যাডভার্ব আবার টোটাল একটা সেন্টেন্সকেও মডিফাই করে। সো এইগুলো বিস্তারিত অ্যাডভার্বের ক্লাসে আসবে, তাই আজকে বলছি না। আজকে প্রধানত যে কাজটি করে সেটা নিয়ে কাজ করছি। প্রধানত অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। তখন আমি অ্যাডভার্বটাকে চিনব কিভাবে? যেহেতু ভার্বকে মডিফাই করে তাই ভার্বকে প্রশ্ন করব এই চারটি দিয়ে। এই চারটির কোনো একটা দিয়ে প্রশ্ন করার পরে উত্তর যেটা হবে, উত্তর যে অংশটা হবে সেটাই হলো অ্যাডভার্ব। যদি উত্তর হয় একটা ওয়ার্ড তাহলে এটা অ্যাডভার্ব, উত্তর যদি হয় একের বেশি ওয়ার্ড তাহলে আমাদের উত্তর হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তবে অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কখনো দেওয়া না থাকে আমরা মন্দের ভালো হিসেবে অ্যাডভার্বটিকেই উত্তর করতে পারবো। আশা করি এই কথাটুকু বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি एग्जांपल দিব একটু পরে। এবার যেহেতু অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, সেই ক্ষেত্রে কোনো একটা অ্যাডজেক্টিভ অথবা কোনো একটা অ্যাডভার্বকে আমি যদি প্রশ্ন করি কতটুকু দিয়ে, কি দিয়ে প্রশ্ন করি?
কতটুকু দিয়ে, এবং এই প্রশ্নের উত্তর যেটা হবে কতটুকু, উত্তরটা হবে একটি অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্ব মডিফাই করছে যাকে প্রশ্ন করলাম তাকে। মনে রাখতে হবে অ্যাডভার্বের ক্ষেত্রে প্রশ্ন করব যাকে, মডিফাই করে হলো তাকে। আমি যদি প্রশ্ন করি ভার্বকে এইগুলো দিয়ে, যে কোনো একটার উত্তর সেটা কি হবে অ্যাডভার্ব। তবে ওই অ্যাডভার্ব কাকে মডিফাই করছে, প্রশ্ন করলাম যে ভার্বটাকে, ওই ভার্বকে মডিফাই করছে। আবার আমি কতটুকু দিয়ে প্রশ্ন করলাম কোন একটা অ্যাডজেক্টিভকে অথবা কোন একটা অ্যাডভার্বকে, যাকে প্রশ্ন করলাম এই কতটুকুর উত্তর তাকে মডিফাই করছে, তবে উত্তরটা কিন্তু অ্যাডভার্ব। এই যে চারটি দিয়ে প্রশ্ন করলাম উত্তরটা কি অ্যাডভার্ব, কতটুকু দিয়ে প্রশ্ন করলাম উত্তরটা কি অ্যাডভার্ব। সো আমার মনে হয় এই কথাটুকু বুঝে ফেললে আমি एग्जांपल দিয়ে বুঝাবো। এই কথাটুকু আমি আরো একবার রিপিট করি। অ্যাডভার্বকে আসলে একটা সেন্টেন্সে কোথায় বসে এটা দিয়ে মার্ক করা যায় না, ফাইন্ড আউট করা যায় না। সেইজন্য অ্যাডভার্ব ফাইন্ড আউট করতে হবে তার কাজ দিয়ে। তাহলে অ্যাডভার্ব কি কাজ করে? অ্যাডভার্ব হচ্ছে মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে প্রধানত। এর বাইরেও অ্যাডভার্ব অনেককেই মডিফাই করে। তবে পরীক্ষায় যখন আইডেন্টিফাই করার বিষয়টা আসে তখন মেইনলি এই তিনটা দিয়ে কাজ করলে আমাদের উত্তরটি পাওয়া হয়ে যায়। সেই জন্য বাকিগুলো আমরা এখানে শিখবো না, বাকিগুলো শিখবো হচ্ছে অ্যাডভার্বের ক্লাসে। এখন ভার্বকে যখন অ্যাডভার্ব মডিফাই করে আমি কিভাবে চিনবো যে এটা হলো অ্যাডভার্ব এবং এটা ভার্বকে মডিফাই করছে? চিনার রাস্তা হলো ভার্বটিকে প্রশ্ন করতে হবে কেন, কোথায়, কখন, কিভাবে। অর্থাৎ কোন একটা সেন্টেন্সের যে ভার্ব, যে কোনো ভার্ব, এটা মেইন ভার্ব হতে পারে, মানে ফাইনাইট ভার্বটা হতে পারে, এটা আবার নন ফাইনাইট ভার্বও হতে পারে, প্রবলেম নাই। ভার্বকে প্রশ্ন করলাম কেন দিয়ে, ভার্বকে প্রশ্ন করলাম কোথায় দিয়ে, কখন দিয়ে, কিভাবে দিয়ে, এবং এটার উত্তর যেটা হবে সেই উত্তরটা হবে হচ্ছে একটি অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্ব মডিফাই করছে কাকে? আমি প্রশ্ন করেছি যে ভার্বটাকে, ওই ভার্বটাকে মডিফাই করছে। আবার কোন অ্যাডজেক্টিভকে যদি প্রশ্ন করি কতটুকু দিয়ে, কোন অ্যাডভার্বকে যদি প্রশ্ন করি কতটুকু দিয়ে, তাহলে যে অ্যাডজেক্টিভকে প্রশ্ন করব কতটুকু দিয়ে ওইটা হবে অ্যাডভার্ব, যে অ্যাডভার্বকে প্রশ্ন করব কতটুকু দিয়ে ওইটাও হবে অ্যাডভার্ব। তবে প্রশ্ন করলাম যাকে, মডিফাই করে হলো তাকে। এই হচ্ছে আমাদের কথাটা। একটা एग्जांपल দেই, একটা না দুটো एग्जांपल দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। প্রথমে দেখো আমি যদি এভাবে বলি হি ওয়াকস ফাস্ট। এখন তোমাকে বলবো বলো তো ভাই ফাস্টটা কি? এটাকে অ্যাডভার্ব আমরা এমনিতেই জানি, কিন্তু আমি তোমাকে যে নিয়মটি শিখালাম ওটা দিয়ে বের করা যায় কিনা। তাহলে আমরা বলবো যে যেহেতু ওটা কি আমি জানি না, তবে আমি তোমাকে বলবো যে যেহেতু এটা হলো প্রিন্সিপাল ভার্ব, আমরা এখন পর্যন্ত যা যা শিখেছি সেইটা অনুযায়ী প্রিন্সিপাল ভার্বের পরে এখানে যেটা বসতে পারে, প্রথমত নাউন বসতে পারে, দ্বিতীয়ত একটা অ্যাডভার্ব বসতে পারে। আর যেহেতু ওয়াক ভার্বটা কোনো লিংকিং ভার্ব না, তাহলে অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ বসার কোনো সুযোগ নেই। বুঝতেই পারতেছো? সো ভার্বের পরে কে কে বসে আমরা এখন পর্যন্ত যা শিখেছি সবগুলোকেই কিন্তু বিবেচনায় নিয়েছি। আমি তোমাকে আগেও বলেছিলাম আমরা রুলটা শেখাটাই শেষ না, হাউ টু সলভ দি কোশ্চেন সেটাই কোনো মূল বিষয়। আমি সেখানে ঢুকে পড়েছি অলরেডি। এখন দেখো তোমাকে প্রশ্ন করলো এই ওয়ার্ডটা কি, তাহলে এই ওয়ার্ডটা কোথায় বসছে? মেইন ভার্বের পরে। তাহলে প্রিন্সিপাল ভার্বের পরে বসে কি আমরা প্রথমে শিখেছি মেইন ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে, সো এটা নাউন হতে পারে। নাম্বার 2 আমরা শিখেছি লিংকিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সো এটা যদি লিংকিং ভার্ব হয় তাহলে এটা অ্যাডজেক্টিভও হতে পারত, কিন্তু এটা লিংকিং ভার্বের তালিকায় আমরা দেখি নাই, তাহলে এটা লিংকিং ভার্ব না, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ না। ওকে, এরপরে কি বললাম এই মাত্র যে ভার্বের পরে আর কি থাকতে পারে? অ্যাডভার্ব থাকতে পারে, বিকজ অ্যাডভার্বের জায়গা সারা বাক্য ব্যাপী, টোটাল সেন্টেন্স ব্যাপী, তাই আমরা বলতে পারি যে হ্যাঁ এটা অ্যাডভার্বও হতে পারে। এবার কথা হলো কিভাবে বের করব। প্রথমত দেখো এই যে ভার্ব, মেইন ভার্ব, এটাকে যদি আমি প্রশ্ন করি কি অথবা কাকে দিয়ে, ভাই মেইন ভার্বটাকে প্রশ্ন করলাম কি অথবা কাকে দিয়ে, কি বা কাকের উত্তর যেটা সেটা হলো অবজেক্ট, এবং তখন সেটা কি হয়? নাউন হয়। কোন একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয় সেটা হলো অবজেক্ট, এবং অবজেক্ট হিসেবে মেইন ভার্বের পরে নাউন বসে, এটা আমরা শুনেছি। তাহলে আমি ওয়াক ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং উত্তর যদি ফার্স্ট শব্দটা পাওয়া যায়, তখন বলবো যেহেতু ভার্বকে প্রশ্ন করলাম কি বা কাকে দিয়ে, উত্তর যেহেতু হলো হচ্ছে ফার্স্ট, তাহলে এটা অবশ্যই অবজেক্ট, তাহলে এটা অবশ্যই নাউন। এক নাম্বার। দ্বিতীয় হলো যদি আমি এই ওয়াক ভার্বটাকে প্রশ্ন করি ওই যে কেন, কোথায়, কখন, কিভাবে দিয়ে, তাহলে আমাদের উত্তর যেটা হবে আমরা জানি সেটা হবে হলো অ্যাডভার্ব। এখন আমি এই দুইটা টেস্ট করে বলে ফেলবো ফার্স্ট শব্দটা আসলে এখানে কি।
অনুগ্রহ করে মুখস্থ করে কেউ বলবো না। লক্ষ্য করি এই ফার্স্ট শব্দটা কিন্তু অ্যাডভার্ব হতে পারে, ফার্স্ট শব্দটা আবার অ্যাডজেক্টিভ হতে পারে, এই ফার্স্ট শব্দটা আবার ভার্বও হতে পারে। ফার্স্ট মানে হলো না খেয়ে থাকা, অনাহারে থাকা, অর্থাৎ আমরা মুসলিমরা রমজান মাসে যে রোজা রাখি সেটার ইংরেজি হলো ফাস্ট। সো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বাক্য দেখে বুঝতে হবে এই বাক্যে ফাস্ট কি হিসেবে ব্যবহার হয়েছে এবং কি উত্তর করতে হবে। আশা করি আমার কথাটা ধরতে পেরেছো। এখন আমি ওয়াককে প্রশ্ন করি, হি ওয়াকস মানে সে হাঁটে। কি হাঁটে ভাই প্রশ্ন হয় না। কাকে হাঁটে ভাই প্রশ্নই করা যায় না। এখানে প্রশ্ন হতে পারতো কে হাঁটে, কিন্তু কি হাঁটে কাকে হাঁটে প্রশ্ন হচ্ছেই না। তাহলে প্রশ্ন যদি না হয় তাহলে ফার্স্ট উত্তরটা হবে কি করে? প্রশ্ন করা যাচ্ছে না, উত্তর হওয়ারও সম্ভাবনা নাই। তার মানে এই ফার্স্ট অবশ্যই অবজেক্ট না, তাই ফার্স্ট অবশ্যই কি না, নাউন না। এবার চলে আসি ভার্বকে প্রশ্ন করছি কেন, কোথায়, কখন, কিভাবে। সে হাঁটে, কিভাবে হাঁটে? উত্তর হলো ফার্স্ট, দ্রুত হাঁটে। তাহলে আমরা বলবো এই ফার্স্ট হলো একটা অ্যাডভার্ব। কেন? তার কারণ ভার্বকে প্রশ্ন করেছি কিভাবে দিয়ে, উত্তর পেয়েছি হলো ফার্স্ট, তাই ফার্স্ট হলো একটা অ্যাডভার্ব। লক্ষ্য করো প্রশ্ন করলাম কাকে, প্রশ্ন করলাম ভার্বকে। তাহলে ফার্স্ট শব্দটা মডিফাই করছে কাকে? মডিফাই করছে ভার্বকে। আর ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তার কারণ পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে এইভাবে, হিয়ার ফার্স্ট মডিফাইজ। এই বাক্যটিতে ফার্স্ট মডিফাই করছে শূন্যস্থান। তাহলে ফার্স্ট এখানে মডিফাই করছে কাকে? ফার্স্ট এখানে মডিফাই করছে হলো মডিফাইজ এ ভার্ব। হিয়ার ফার্স্ট মডিফাইজ এ ভার্ব। এটাও আমাকে জানতে হবে যে আমি ফার্স্টটাকে একবার বলে ফেললাম না, সে কাকে মডিফাই করছে ওটাও জানতে হবে। তাহলে ফার্স্ট শব্দটা কাকে মডিফাই করছে? ফার্স্ট শব্দটা হচ্ছে ওয়াক নামের একটা ভার্বকে মডিফাই করছে। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। সো আমরা এখন চলে আসি এরপরে। এখন মনে করো হি ওয়াক্স ফার্স্ট আমরা বলেছি। এখন আমি যদি এইখানটায় ভেরি যোগ করে দেই, হি ওয়াক্স এখানে যোগ করে দিলাম ভেরি ফাস্ট। হি ওয়াক্স ভেরি ফাস্ট। এবার দেখো ভেরি কাকে মডিফাই করছে? ভেরি হলো ফার্স্টকে মডিফাই করছে। তার কারণ আমি একটু আগে ফাইন্ড আউট করেছি যে ফার্স্ট হলো একটা অ্যাডভার্ব। এবার আমি যদি এই অ্যাডভার্বকে প্রশ্ন করি, সে দ্রুত হাঁটে বুঝলাম, কিন্তু কতটুকু দ্রুত? সে কতটুকু দ্রুত হাঁটে? উত্তর হলো খুব দ্রুত। তাহলে আমি যখন কোনো একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কতটুকু দিয়ে প্রশ্ন করি, উত্তর হিসেবে যেটা পাওয়া যায় সেটা অবশ্যই একটা অ্যাডভার্ব হয়। তবে এই ভেরি কাকে মডিফাই করছে? এই ভেরি কিন্তু ভার্বকে মডিফাই করছে না। এই ভেরি মডিফাই করছে হলো একটা অ্যাডভার্বকে, সেটা হলো ফার্স্ট। দেখো আমার কথাটা এবার ক্লিয়ার হয়েছে কিনা? অর্থাৎ আমরা দেখলাম যে এখানে প্রথমত ফার্স্ট হলো একটা অ্যাডভার্ব, তার কারণ সে ভার্বকে মডিফাই করছে। দ্বিতীয়ত এখানে ভেরি হলো একটা অ্যাডভার্ব, সে আবার অ্যাডভার্বকে মডিফাই করছে। কিভাবে বুঝতেছি? ভার্বকে মডিফাই করছে, তার কারণ ভার্বকে প্রশ্ন করেছি কিভাবে দিয়ে, উত্তর পেয়েছি হলো ফার্স্ট, তাহলে ফার্স্ট হলো একটা অ্যাডভার্ব। আবার ফার্স্টকে প্রশ্ন করলাম কতটুকু ফার্স্ট, কতটুকু দ্রুত, উত্তর হিসেবে পেলাম খুব দ্রুত। তাহলে ভেরি হলো একটা অ্যাডভার্ব, মডিফাই করছে ফার্স্ট নামের আরেকটা অ্যাডভার্বকে। দেখো এই কথাটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। আমি এর মাঝখানে আরো একটি एग्जांपल লেখার চেষ্টা করি। ধরো আমি যদি এভাবে আরো একটা एग्जांपल লিখি, হি ইজ ভেরি অনেস্ট। ওকে সবাই বুঝতে বোঝা যাচ্ছে। এখন দেখো আমি যদি এই বাক্যটিকে এইভাবে চিন্তা করি যে ইজ হলো বি ভার্ব, সুতরাং এটা লিঙ্কিং ভার্ব এবং এরপরে দুটি ওয়ার্ড দেখা যাচ্ছে এবং আমরা লক্ষ্য করি এই যে দুটি ওয়ার্ড দেখা যাচ্ছে, এই দুটি ওয়ার্ড আসলে হি এবং দুটি ওয়ার্ড একই ব্যক্তি। অর্থাৎ হি যে ব্যক্তি, ভেরি অনেস্ট কিন্তু একই ব্যক্তি। সুতরাং আমরা ডিসিশন নিলাম যে ইজটা হলো লিঙ্কিং ভার্ব এখানে এবং ভেরি অনেস্ট এটা হলো আমাদের এই হি এরই অবস্থা প্রকাশ করছে, হি এরই পরিচয় দিচ্ছে। এবং তাহলে এখানে দুটি ওয়ার্ড থাকায় আমরা বলবো লাস্টের ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ আর তার আগের ওয়ার্ডটি হবে হলো অ্যাডভার্ব, যেহেতু ইজ হলো লিঙ্কিং ভার্ব। এটা অন্য নিয়মে করলাম। এখন আমরা যদি এই নিয়মে করি তাহলে দেখো এই অনেস্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভকে যদি আমি প্রশ্ন করি সে সৎ বুঝলাম, কতটুকু সৎ, কতটুকু সৎ, উত্তর হলো ভেরি সৎ, সরি ভেরি সৎ অর ভেরি অনেস্ট, খুব অনেস্ট।
সো আমরা বলবো এই ভেরি শব্দটা এখানে অনেস্ট কে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ কে প্রশ্ন করেছি কতটুকু দিয়ে উত্তর পেয়েছি ভেরি, তাহলে ভেরি হলো একটি অ্যাডভার্ব, মডিফাই করছে অনেস্ট নামের একটি অ্যাডজেক্টিভ কে। এই হচ্ছে আমাদের বিষয়টা যে অ্যাডভার্ব কিভাবে আমরা ফাইন্ড আউট করি। আমি আরো एग्जांपल লিখব প্রয়োজনে, আগে এইটুকু বুঝে নাও যে এই দুটি एग्जांपल দিয়ে বুঝতে পেরেছো কিনা কিভাবে আমরা অ্যাডভার্বটাকে খুঁজি। ভার্বকে মডিফাই করলে বের করলাম, অ্যাডভার্বকে মডিফাই করলে বের করলাম, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে কিভাবে করলো সেটাও বের করলাম। মনে করেন একটা সহজ বাক্য যদি বলি, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। বলো দেখি ভাই ফিল্ড কোন পার্টস অফ স্পিচ? অতি দ্রুত বলবা ফিল্ড কোন পার্টস অফ স্পিচ, দ্রুত লিখবা, চ্যাট অংশে লিখবা আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, দ্রুত বলবা ফিল্ড কোন পার্টস অফ স্পিচ। আমার মনে হচ্ছে যারা বলতেছে অ্যাডভার্ব তারা চিন্তা করছে যে ভাই যেহেতু অ্যাডভার্ব পড়াচ্ছে, আন্ডারলাইন করে যাই জিজ্ঞাসা করুক না কেন আন্দার মতন বলে দাও ভাই এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, কাজ হয়ে যাবে। ভাই বিপদটা তো ওখানটাতে, এটা তো অ্যাডভার্ব না ভাই, এটা হলো নাউন। এখন কেন ভাই, কেন নাউন হলো? দেখো আমি যদি আর্টিকেলের নিয়ম বলি, দেখো প্রিপজিশন এরপরে দুটি ওয়ার্ড, তাহলে এটা এখানে অ্যাডজেক্টিভ, এটা এখানে নাউন। অথবা যদি বলা হয় এটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটি ওয়ার্ড, তাহলে এটা নাউন। তো যেভাবে চিন্তা করো না কেন ভাই ওটা হলো নাউন, ফিল্ড শব্দটা নাউন। এখন আমি যদি প্লেকে প্রশ্ন করি, আই প্লে ফুটবল, আমি মাঠে ফুটবল খেলি। প্লেকে প্রশ্ন করলাম কোথায় খেলি, কোথায়, কোথায় খেলি, তাহলে উত্তরটা কি হবে? কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে হচ্ছে মাঠে। কোথায় খেলি? মাঠে খেলি। আর ফিল্ডের বাংলা কি ভাই? ফিল্ডের বাংলা হলো মাঠ। মাঠে ইংরেজি কি? মাঠে মানে হচ্ছে মাঠ শব্দের সাথে একটা কি আছে? সপ্তমী বিভক্তি এ অন্তস্থতে আছে। মনে রাখতে হবে বাংলায় যে শব্দের শেষে বিভক্তি থাকে ইংরেজিতে ওই শব্দের আগে একটা প্রিপজিশন বসে। সো মাঠ শব্দের শেষে আছে এ, আর এ বিভক্তির জন্য আমার যে প্রিপজিশন লাগবে সেটা হলো ইন অথবা অ্যাট, ইন অথবা অ্যাট। তার মানে মাঠে শব্দটি আসলে ইন থেকে শুরু হয়ে ফিল্ড পর্যন্ত এইটুকু। আমি আশা করি বুঝতে পারছি। কোথায় খেলে? উত্তর হচ্ছে মাঠে খেলে। মাঠে শব্দটির ইংরেজি কি? ইন থেকে ফিল্ড পর্যন্ত। কেন? তার কারণ উত্তরটি মাঠে, মাঠের সাথে এ আছে, আর এর জন্য সপ্তমী বিভক্তি হয় ইন বা অ্যাট লাগবে। সুতরাং মাঠের ইংরেজি অবশ্যই ইন সহ শুরু হবে। সো ইন থেকে শুরু হয়ে গেল। এখন তাহলে এটা কি? ইন থেকে ফিল্ড পর্যন্ত। উত্তর হলো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তবে পরীক্ষা যদি কখনো ইন দ্য ফিল্ড এইটুকু আন্ডারলাইন করে তোমাকে যদি বলা হয় এটা কি, অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে তাহলে তুমি এটাকে অ্যাডভার্ব বলতে পারবে, কারণ অ্যাডভার্বিয়াল ফ্রেজ আসলে অ্যাডভার্বেরই কাজ করে। দ্রুত আমাকে জানাও ভাই বিষয়টি এবার ক্লিয়ার হয়েছে কিনা, যারা ভুল করেছিলে তারা, যে তোমরা যারা ফিল্ড শব্দটিকে অ্যাডভার্ব বলছিলে আশা করি ক্লিয়ার হয়ে গেছো। আর্টিকেলের পরে নাউন বসে, একটি ওয়ার্ড নাউন, অথবা প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড, তাহলে ফিল্ড হলো নাউন আর ডি হলো অ্যাডজেক্টিভ। তুমি এমনিতেই জানো আর্টিকেল গুলো কিন্তু আসলে অ্যাডজেক্টিভেরই কাজ করে। সো আর্টিকেল গুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলতেই পারি। সো বুঝতে পারলা যে এখানে যেভাবেই চিন্তা করি শুধু ফিল্ড শব্দটি একটা নাউন, বাট আমি যদি প্লেকে প্রশ্ন করি কোথায় দিয়ে, তাহলে উত্তর হিসেবে আসে মাঠে। মাঠ যোগ এ, তার মানে আমার একটা সপ্তমী বিভক্তি লাগছে। আর এই বিভক্তির কারণে আমরা জানি সপ্তমী বিভক্তির কারণে প্রিপজিশনটা হয় হলো ইন, তাহলে মাঠে শব্দের ইংরেজি অবশ্যই ইন সহ হবে। আর ইন সহ হলে এখান থেকে একেবারে ফিল্ড পর্যন্ত হলো অ্যাডভার্ব, অথবা বেস্ট আনসার হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে আমি কোথায় দিয়ে প্রশ্ন করেছি, মাঠে উত্তর হয়েছে, এবং তখন একাধিক ওয়ার্ড পেলাম মাঠের ভিতরে, তাই আমি এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললাম। এর মানে এটা না যে স্থানবাচক কোনো কিছু হলে সবসময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তোমার কাজ হলো ক্রিয়াকে প্রশ্ন করা কোথায়, এবং উত্তর যতটুকু হবে ওইটুকু তুমি দেখো যে একটা ওয়ার্ড নাকি একের বেশি ওয়ার্ড। যদি একটা ওয়ার্ড হয় তাহলে অ্যাডভার্ব, যদি একের বেশি হয় তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আলাপটা শেষ। আগামী ক্লাসে আমরা কি পড়বো? আগামী ক্লাসে পড়বো যে একটা প্রিপজিশন আসলে প্রিপজিশন না হয়ে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তুমি তাকে চিনো, জন্ম থেকেই চিনো উহা একটি প্রিপজিশন, কিন্তু আগামী ক্লাসে এসে দেখবে যে আসলে ওই প্রিপজিশনটাই আমরা অ্যাডভার্ব বলে ঘোষণা করছি। কখন করব একটা প্রিপজিশনকে অ্যাডভার্ব ঘোষণা, অথবা কখন করব যে সে আসলে প্রিপজিশন না, সে আসলে অ্যাডভার্বই হয়েছে, এখানে বুঝবো কিভাবে? সেটা উত্তরটা করতে হলে তোমাকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে, যে বিষয়গুলো আগামী ক্লাসে আমাদের সাথে অবশ্যই থাকলে জানা যাবে। আশা করি বুঝতেই পারছো। এই ব্যাচটা কি প্রতিদিন হচ্ছে নাকি? না ভাই, এই ব্যাচটা প্রতিদিন না, এই ব্যাচটা হলো শনি সোম বুধ দুপুর 2টার সময় ক্লাসটি চলছে। সো আমাদের পরবর্তী ক্লাস শনিবারে ঠিক দুপুর 2টায়।
ওকে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমার মনে হয় আমরা আজকের ক্লাসটি শেষ করতে পারি। যা পড়েছি, যা দেখেছি দেখে ফেলবে। তোমাদেরকে অ্যান্ড্রয়েড অ্যাপটি দেওয়া হলে সেখানে সবগুলি ভিডিও আকারে দেওয়া থাকবে। আশা করি রিভিউ করতে যতবার ইচ্ছা করতে পারবে। যেমন এখন বলেছো ভাই আরেকবার বলেন, আরেকবার বলেন, তখন আমাকে বলতে হবে না, তুমি আরেকবার খালি প্রেস করবা, আবার শুরু হয়ে যাবে প্রথম থেকে, নো প্রবলেম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।